আছো তোমরা? নিশ্চয়ই সবাই ভালো আছো। তো আমরা আশা করি যে আমরা সবাই পড়াশোনা করছি। তো আজকে আমাদের আলোচ্য বিষয়গুলো হচ্ছে নাইট্রোজেন গ্যাস নিষ্ক্রিয় মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় কেন, আর PCl5 গঠিত হলেও NCl5 গঠিত হয় না, অর্থাৎ ফসফরাস পেন্টাক্লোরাইড গঠিত হলেও নাইট্রোজেন পেন্টাক্লোরাইড গঠিত হয় না কেন। এর সাথে আবার এমনও আছে যে NCl3 গঠিত হয় কিন্তু NCl5 গঠিত হয় না, এরকমভাবে ব্যাখ্যা আসতে পারে। আবার NCl3 গঠিত হলেও PCl3 এবং PCl5 গঠিত হয়, ব্যাখ্যা করো। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। আর ফসফিন অপেক্ষা অ্যামোনিয়া অধিক ক্ষারধর্মী কেন, ব্যাখ্যা করো। তো আমরা এই ব্যাখ্যামূলক প্রশ্নগুলি আজকে পড়ব মূলত। তো এই ব্যাখ্যামূলক প্রশ্নগুলোই আমরা জানি যে তৃতীয় অধ্যায়ে এই ব্যাখ্যামূলক প্রশ্নগুলোই বেশি। সরি, আমরা তৃতীয় অধ্যায়ে আলোচনা করছিলাম। তৃতীয় অধ্যায়ে ব্যাখ্যামূলক প্রশ্নগুলোই আসলে বেশি। আমরা দেখেছি যে বলে পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন, এটা তৃতীয় অধ্যায়ে রয়েছে। সরি। তো এই নাইট্রোজেন গ্যাস নিষ্ক্রিয় মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়, এটা আমরা আলোচনা করব। তো নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখি যে নাইট্রোজেন এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 7 1s2 2s2। আমরা যোজ্যতা স্তরের ইলেকট্রনগুলোকে এভাবে লিখব ভেঙে 2pz 1 1 1। তো আমরা খেয়াল করে দেখি যে যোজ্যতা স্তরে এখানে 3টি ইলেকট্রন রয়েছে। আমরা একটা কথা ইলেকট্রন বিন্যাসের সময় সবাই দেখেছি, জেনেছি যে পি ডি অরবিটালগুলোতে যদি অর্ধপূর্ণ এবং পূর্ণ ইলেকট্রন থাকে তাহলে সেটি অধিকতর স্থিতিশীল হয়ে থাকে। তো সেই স্থিতিশীলতা আসলে কিভাবে হয় সেগুলো আমরা আলোচনা করব। স্থিতিশীল কিভাবে হয়? স্থিতিশীল হয় অর্থ হচ্ছে এখানে সে অন্য কারোর সাথে বিক্রিয়া করতে চায় না, অর্থাৎ সে নিষ্ক্রিয় অবস্থায় থাকতে পছন্দ করে। তো আমরা দেখব আসলে এই নাইট্রোজেনের ইলেকট্রনগুলো কিভাবে নিষ্ক্রিয় অবস্থায় থাকে বা বিক্রিয়া করতে চায় না। পাশাপাশি দুইটা নাইট্রোজেন পরমাণু আমরা দিলাম। তো এই নাইট্রোজেন পরমাণুর দেখো খেয়াল করে প্রথমে একটি বন্ধন আমি দেখালাম, নাইট্রোজেন নাইট্রোজেন সিগমা বন্ধন। তো এখানে একটা ইলেকট্রন সিগমা বন্ধন গঠন করে। তো আরো দুটি ইলেকট্রন থেকে গেল, সেই দুটো ইলেকট্রন দিয়া এরা পাই বন্ধন গঠন করে থাকে। তাহলে এভাবে একটা সিগমা বন্ধন এবং দুটি পাই বন্ধনের মাধ্যমে এটা দৃঢ় হয়ে থাকে, অর্থাৎ অনেক বেশি দৃঢ় হয়। তো এই দৃঢ় বন্ধনকে সে হচ্ছে আর ভাঙতে চায় না। হ্যাঁ, আর এটা যেহেতু খুব ছোট আকারের কারণে ইলেকট্রনগুলো খুব কাছাকাছি জায়গায় ঘন সন্নিবেশিত অবস্থায় থাকে। এখান থেকে মূলত কোনো ধরনের ইলেকট্রন সে হারাতে চায় না বা এই বন্ধন সে ভাঙতে চায় না। তো নর্মালি তো বিক্রিয়া করেই না, সাধারণ কোনো তাপমাত্রা এটা বিক্রিয়া করে না। তো আমরা জানি যে পরিবেশে হচ্ছে প্রায় 78% নাইট্রোজেন থাকে, যেটা হচ্ছে নিষ্ক্রিয় অবস্থায় থাকে। আর এই নিষ্ক্রিয় নাইট্রোজেন থাকার কারণে আমরা পরিবেশে যে ঠান্ডা আবহাওয়াটা পেয়ে থাকি মূলত কিন্তু এই নিষ্ক্রিয় নাইট্রোজেনের কারণে। যদি পরিবেশে নাইট্রোজেন সক্রিয় অবস্থায় থাকতো তাহলে আমরা পরিবেশে বসবাস করতে পারতাম না, কারণ নাইট্রোজেন যদি যৌগ তৈরি করতো, অ্যামোনিয়া যদি গ্যাস হয়ে যেত, নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস হতো, বিভিন্ন ধরনের যদি কনভার্ট হয়ে যেত তাহলে কি হতো, সেটা এক যৌগ থেকে অন্য যৌগ হয়ে আমাদের এই পরিবেশ বসবাসের জন্য মারাত্মক হুমকি শুরু হয়ে যেত। তো দেখো আসলে নাইট্রোজেন কখন বিক্রিয়া করে সেটা আমাদের জানা দরকার। সৃজনশীল প্রশ্নে তোমাদের দেখবে যে কিছু কিছু টপিকসগুলো দিয়ে দেয়, আসলে এটা বেসিকও ধরে নেয় সারা, যে এটা হয়তো বেসিক সে জানে। তো নাইট্রোজেনটা ঠিক ওই রকমই। নাইট্রোজেন আমরা দেখি যে যখন বজ্রপাত হয়, বজ্রপাতের সময় প্রায় 3000 থেকে 5000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উৎপন্ন হয়। তো এই নাইট্রোজেন বিক্রিয়া করে হচ্ছে 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। যখন তুমি নাইট্রোজেনের মধ্যে 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিতে পারবে
তখন নাইট্রোজেন বিক্রিয়া করবে। বিক্রিয়া করবে কি, প্রথমে একটা বন্ধন ভেঙে যাবে। এখানে নাইট্রোজেন পরমাণুতে আমরা জানি যে নিঃসঙ্গ ইলেকট্রন রয়েছে এই যে এক জোড়া। তো প্রথমে একটা বন্ধন ভেঙে যাবে, ভেঙে গিয়ে এখানে একটা একটা ইলেকট্রন হলো। তারপরে এটা আবার যদি আমরা তাপ দিই, তাপ দিলে এটা আরো বন্ধন ভেঙে যাবে। এখানে নিঃসঙ্গ ইলেকট্রন একটা ছিল আগে, এটা হয়ে যাবে একক বন্ধন। তো এখানে একটা একটা ইলেকট্রন, দেখো এখানে দুইটা ইলেকট্রন আমি দেখাইছি। এটাকে যদি আমি আবার তাপ দিই তাহলে সেটা হবে এখানে দুইটা নাইট্রোজেন হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এভাবে নাইট্রোজেন পরমাণুতে পরিণত হবে ধাপে ধাপে। দেখো 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই নাইট্রোজেন হচ্ছে বন্ধন ভেঙে সে হচ্ছে বিক্রিয়ার উপযোগী অবস্থা হবে। তারপরে দেখা যাচ্ছে যে বজ্রপাত যখন হয় তখন পরিবেশে যে অক্সিজেন থাকে, অক্সিজেনের সাথে নাইট্রোজেনের বিক্রিয়া হয়, নাইট্রিক অক্সাইড তৈরি করে। অধিক অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড হয়। নাইট্রোজেন ডাইঅক্সাইড আবার পানির সাথে, বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড হয়, এবং এই নাইট্রিক অ্যাসিড পরবর্তীতে ভূপৃষ্ঠে পতিত হয়, মাটির বিভিন্ন ক্ষারের সাথে বিক্রিয়া করে নাইট্রেট লবণে পরিণত হয়, এবং এভাবে গাছ বা উদ্ভিদের উপযোগী গ্রহণ উপযোগী নাইট্রেট লবণ তৈরি করে। তারপরে উদ্ভিদ হচ্ছে নাইট্রোজেনকে গ্রহণ করে থাকে। তোমরা জানো যে নাইট্রোজেন ছাড়া আসলে উদ্ভিদ বেঁচে থাকতে পারে না, হলুদ বর্ণের হয়ে যায়, কিছুদিন পরেই হলুদ বর্ণের হয়ে যায়। আমরা নাইট্রোজেনের অভাব পূরণ করার জন্য সার প্রয়োগ করে থাকি। সেই সার আমরা সবাই চিনি, ইউরিয়া সার। তো ইউরিয়া সার থেকে নাইট্রোজেনের অভাব বা ঘাটতি পূরণ করে উদ্ভিদ। তো এই হচ্ছে মূলত হচ্ছে গ্যাস, নাইট্রোজেন গ্যাস নিষ্ক্রিয় মাধ্যম হিসেবে ব্যবহার করি আমরা, এই কারণে যে নাইট্রোজেন নরমালি হচ্ছে বিক্রিয়া করে না। হ্যাঁ, এটাকে অনেক বেশি উচ্চ তাপমাত্রা প্রয়োগ করে নাইট্রোজেনকে বিক্রিয়া করানোর পরিবেশ তৈরি করতে হয়। তাই নাইট্রোজেনকে হচ্ছে নিষ্ক্রিয় মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, কারণ নাইট্রোজেন বিক্রিয়া করে না কোনো কিছুর সাথে। এই কারণে আমরা নিষ্ক্রিয় গ্যাস সমূহের পরেই যদি কোনো নিষ্ক্রিয় পরমাণুর কথা বা গ্যাসের কথা বলে থাকি, সেটি হচ্ছে এই নাইট্রোজেন গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস তো নিষ্ক্রিয়ই, বাট নিষ্ক্রিয় ছাড়া যদি আমি কোনো গ্যাসের কথা বলি তাহলে সেটাই চলে আসবে এই নাইট্রোজেন গ্যাস। এই নাইট্রোজেন গ্যাসকে নিষ্ক্রিয় মাধ্যম হিসেবে ব্যবহার করি আমরা। এখন দ্বিতীয় যে প্রশ্নটি দেখো খেয়াল করে, যে PCl5 গঠিত হলো, NCl5 গঠিত হয় না কেন, বা NCl3 বা NCl3 গঠিত হয়, NCl5 গঠিত হয় না কেন। তাহলে আমরা এই বিষয়টি বোঝার জন্য আমরা সেই নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসে চলে যাব। দেখো খেয়াল করে নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাসে আমরা যদি খেয়াল করি যে এর যোজ্যতা স্তর হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর। এই দ্বিতীয় শক্তি স্তরে এখানে এক জোড়া হচ্ছে ইলেকট্রন রয়েছে, আর হচ্ছে তিনটা হচ্ছে বিজোড় ইলেকট্রন আছে। তাহলে এই তিনটা বিজোড় ইলেকট্রন তিনটি ক্লোরিন পরমাণু, আমরা ক্লোরিন ইলেকট্রন বিন্যাসটা একটু দেখি। Cl17 1s2 2s2 2p6 3s2 3p 3px1 3py1 2 3pz1, এখানে 1 সর্বশেষ শক্তি স্তরে আমরা এখানে তৃতীয় শক্তি স্তর দেখতে পাচ্ছি। তো তৃতীয় শক্তি স্তরে এখানে হচ্ছে 3z1 আছে। তো এই একটি ইলেকট্রন এই তিনটি বিজোড় ইলেকট্রনের সাথে হচ্ছে পরপর তিনটি ক্লোরিন পরমাণুর একটি করে ইলেকট্রন হচ্ছে শেয়ার করতে পারে। তাহলে এখানে তিনটি ক্লোরিন পরমাণুর সাথে যদি ইলেকট্রন শেয়ার করে তাহলে সেটি NCl3 গঠন করতে পারে সমযোজী বন্ধনের মাধ্যমে নাইট্রোজেন ট্রাইক্লোরাইড গঠন করতে পারে। তো এভাবে NCl3 গঠিত হয়। আর NCl5 আসলে গঠিত হতে পারবে না কেন, দেখো তো এখানে দ্বিতীয় শক্তি স্তরে ডি অরবিটাল বলে কোনো অরবিটাল নাই যে অরবিটালে ইলেকট্রন স্থানান্তরিত হতে পারবে। কারণ এরপরে যদি এখানে ইলেকট্রন সংখ্যা, যদি বিজোড় ইলেকট্রন সংখ্যা না বাড়ে তাহলে তো বন্ধন গঠন করতে পারবে না, এটা তো অবন্ধনী ইলেকট্রন। হ্যাঁ, এই জন্য এটাকে আমরা বলে থাকি নিঃসঙ্গ ইলেকট্রন বা অবন্ধনী ইলেকট্রন। তো বন্ধন গঠন করতে হলে একক সিঙ্গেল ইলেকট্রন হতে হবে, যেটা হচ্ছে নাইট্রোজেন পরমাণুর পক্ষে সম্ভব নয়, যার কারণে NCl5 গঠন হতে পারে না।
এখন ফসফরাসের ক্ষেত্রে আমরা একটু দেখি। ফসফরাস হচ্ছে 50, 1s2 2s2 2p 6 3s2 3p 3px 3py 3pz। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তিনটা বিজোড় ইলেকট্রন আছে, সুতরাং এটি ক্লোরিনের সাথে তিনটা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে PCl3 গঠন করতে পারবে। এখন আমরা একটু খেয়াল করে দেখি যে এখানে তৃতীয় শক্তি স্তরে 3d বলে একটা অরবিটাল আছে এবং সেটা হচ্ছে ফাঁকা। আমরা এখানে 3dxy দিলাম। এই 3dxy তে দেখো খেয়াল করে এখানে এই s থেকে একটা ইলেকট্রন এখানে যেতে পারে। তখন সর্বশেষ শক্তি স্তরে এখানে ইলেকট্রন দাঁড়ায় হচ্ছে মোট 5টি বিজোড় ইলেকট্রন। যেহেতু এখানে এটা তখন উত্তেজিত অবস্থা, আমরা বলবো উত্তেজিত অবস্থায় এখানে সর্বশেষ শক্তি স্তরে 5টি বিজোড় ইলেকট্রন রয়েছে। তো এই 5টি বিজোড় ইলেকট্রনের সাথে ক্লোরিনের একটি করে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে এখানে PCl5 গঠিত হতে পারবে। PCl5 গঠিত হতে পারবে, সমযোজী বন্ধনের মাধ্যমে PCl5 গঠন করতে পারবে, অর্থাৎ ফসফরাস পেন্টাক্লোরাইড গঠিত হতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা খুব সহজ একটা ব্যাপার যে এটা মূলত হচ্ছে ইলেকট্রন স্থানান্তর সম্ভব যে পরমাণুর ক্ষেত্রে, সেই ক্ষেত্রেই হচ্ছে এখানে ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে মূলত শেয়ারের মাধ্যমে এখানে PCl5 গঠন করা সম্ভব। মানে এখানে বলতে পারি আমরা যে এখানে PCl3 গঠন হওয়ার পরেও এটা উত্তেজিত অবস্থায় PCl5 গঠিত হতে পারে। এভাবে আমরা ব্যাখ্যা দিতে পারবো, আশা করি এটা কারো সমস্যা থাকার কথা নয়। এখন আমাদের সর্বশেষ আলোচনা যে ফসফিন অপেক্ষা অ্যামোনিয়া অধিক ক্ষারধর্মী কেন, ব্যাখ্যা করো। এটা আসলে ক্ষয়ের জন্য, সৃজনশীল ক্ষয়ের জন্য তোমরা বলতে পারো যে ইম্পর্টেন্ট। তো আমরা এখানে দুইটা বৈশিষ্ট্য জানবো, দুইটা বৈশিষ্ট্য জেনে আমরা এটার ব্যাখ্যা আশা করি যে পারবো। একটা হচ্ছে নাইট্রোজেন এবং ফসফরাস, এই দুটার তড়িৎ ঋণাত্মকতার মান। নাইট্রোজেনের হচ্ছে 3.0 আর ফসফরাসের হচ্ছে 2.1। তড়িৎ ঋণাত্মকতার মান যার বেশি সেই পরমাণু ইলেকট্রন দান করার ক্ষমতা বেশি রাখে বা প্রোটন গ্রহণ করার ক্ষমতাও তার বেশি। যেহেতু এটার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, সুতরাং এটা ইলেকট্রন অতি সহজে দান করতে পারবে এটা অপেক্ষা, আর অথবা প্রোটন গ্রহণ করতে পারবে। তাহলে এখানে আমরা যদি বলি এর যৌগ, এটি বলতে এর যৌগ NH3, এটা হচ্ছে খুব সহজেই হচ্ছে একটা ইলেকট্রন দান করতে সক্ষম বা একটি প্রোটন গ্রহণ করতে সক্ষম। আমরা জানি ক্ষার হচ্ছে সেই সকল যৌগ যারা বিক্রিয়াকালে একজোড়া ইলেকট্রন দান করে বা দান করতে সক্ষম, আর অ্যাসিড হচ্ছে সেই সকল যৌগ যারা বিক্রিয়াকালে একজোড়া ইলেকট্রন গ্রহণ করতে সক্ষম। তো এটা লুইসের মতবাদ অনুসারে আমরা বললাম। তো এটা যেহেতু একজোড়া ইলেকট্রন দান করতে সক্ষম এবং এটাও একজোড়া ইলেকট্রন দান করতে পারে, PCpH3, অর্থাৎ ফসফিনও একজোড়া ইলেকট্রন দান করতে পারে, বাট এটার চেয়ে এটার ক্ষমতাটা বেশি, কারণ কি তড়িৎ ঋণাত্মকতার মান অধিক। আরো একটা কারণ আমরা দেখব। আর একটা কারণ হচ্ছে যে নাইট্রোজেন পরমাণু এটা সর্বশেষ শক্তি স্তর দ্বিতীয় শক্তি স্তর, আর ফসফরাস পরমাণুর সর্বশেষ শক্তি স্তর কত? এর সর্বশেষ শক্তি স্তর হচ্ছে তৃতীয় শক্তি স্তর। তাহলে আমরা জানি যে তৃতীয় স্তরের চেয়ে দ্বিতীয় স্তর এর আকার ছোট, অর্থাৎ এর ব্যাসার্ধের মান, নাইট্রোজেনের ব্যাসার্ধের মান ফসফরাসের ব্যাসার্ধের মানের চেয়ে ছোট হয়ে থাকে। এখানে হচ্ছে 0.07 সামথিং আর এটা হচ্ছে 0.11 সামথিং। তো দেখা যাচ্ছে এটার আকার এই ফসফরাসের আকারের চেয়ে ছোট হওয়ার কারণে এটা ক্ষুদ্র পরিসরে ইলেকট্রনগুলো ইলেকট্রনের ঘনত্বটা বেশি হয়ে থাকে। তো ইলেকট্রন ঘনত্ব যদি এখানে বেশি থাকে তাহলে সে খুব সহজেই ইলেকট্রনকে দান করতে পারবে, অর্থাৎ সেখান থেকে ইলেকট্রন অপসারণ করা বা ইলেকট্রন চলে যাওয়াটা ইজি। বাট এখানে ফসফরাসের ক্ষেত্রে আকারটা যেহেতু বড়, সুতরাং সেই ক্ষেত্রে ইলেকট্রন আর নর্মালি এটার মতন করে সে দান করতে পারবে না। তো এই কারণে দেখা যাচ্ছে যে এই ফসফিনটা হচ্ছে কম ক্ষারকীয় হয়ে থাকে
এমনই অপেক্ষা। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি যে এটা আমরা বুঝতে পারছি। তো এটা আমরা এই দুইটা বৈশিষ্ট্যের মাধ্যমেই এটার ব্যাখ্যাটা আশা করি যে দিতে পারবো। এটা খ নাম্বারে আসুক আর গ নাম্বারে আসুক, আমরা সবাই আশা করি যে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের এই আলোচনাগুলোই ছিল। তো আশা করি তোমরা সবাই ক্লাসটি উপভোগ করেছো, সবাই বুঝতে পেরেছো। তো সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।